দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আরো বারো। ভাস্বতীর সঙ্গে রয়েছি আমি অনন্যা। আর শুরুতে অনন্যা, যে খবরে নজর রাখবো, নীতি আয়োগের বৈঠকে মমতাকে হেনস্থা, অপমান, বিধানসভায় নিন্দা প্রস্তাব তৃণমূলে। অধিবেশন থেকে ওয়াকআউট, বিজেপির নীতি আয়োগ বৈঠক ইস্যুতে নিন্দা প্রস্তাব। অধিবেশনের শুরুতেই ঝামেলার পরিস্থিতি তৈরি হয়। ওয়াকআউট বিজেপির। নীতি আয়োগ বৈঠক ইস্যুতে নিন্দা প্রস্তাব, অধিবেশনের শুরুতেই ঝামেলা। বিধানসভায় নিন্দা প্রস্তাব তৃণমূলের। গতকাল আমরা দেখেছি যে নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে আসেন এবং সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন যে তিনি বলার শুরুতে তার মাইক বন্ধ করে দেওয়া হয় এবং কেন্দ্রের বিরুদ্ধে এই বিমাতৃসুলভ যে আচরণ, সেই আচরণ নিয়ে অভিযোগ করেন তিনি। এবং সংবাদ মাধ্যমের সামনে তিনি এও বলেন, যেখানে চন্দ্রবাবু নাইডুকে 20 মিনিট সময় দেওয়া হয় বলার জন্য, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সময় দেওয়া হয়নি। আর সেই জায়গা থেকেই আজ বিধানসভায় নিন্দা প্রস্তাব আনার আগে থেকেই ভাবনা চিন্তা ছিল তৃণমূলের, আর এই প্রস্তাব আনাতেই বিজেপির তরফে ওয়াকআউট করা হয়। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি বিধানসভা থেকে। দুর্গাদাস, বিধানসভায় নিন্দা প্রস্তাব আনার কথা ছিল, আগে থেকেই ভাবনা ছিল তৃণমূলের, এবং সেই মতো আজ যখন নিন্দা প্রস্তাব আনা হলো, গতকাল যে ছবি আমরা দেখেছি যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেওয়া হয়নি, তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, কেন্দ্রের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ এনেছিলেন মুখ্যমন্ত্রী। আজ তৃণমূলের তরফে ঠিক কি কি বিষয় তুলে ধরা হয় এবং বিজেপির কি কর্মসূচি, এরপর বিজেপি ওয়াকআউট করে, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, তুমি জানো যে গতকালকেই দিল্লিতে নীতি আয়োগের যে বৈঠক, সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 4.5 থেকে 5 মিনিট বক্তব্য রাখার পরেই তিনি অভিযোগ করেন যে তার মাইক অফ করে দেওয়া হয় এবং তাকে বলতে দেওয়া হয় না। এবং এই বিষয়টা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। পরবর্তীকালে এই যে চলতি অধিবেশন যেটা শুরু হয়েছে, সেই চলতি অধিবেশনের আজকে সোমবার, আজকে সকালবেলাতেই কিন্তু এই বিষয়টি নিয়ে নিন্দা প্রস্তাব আনা হয় শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং বিধানসভার মন্ত্রী মানস ভূঁইয়া এই আজ সকালেই 11টার সময় প্রথমেই তিনি উত্থাপিত করেন যে এই নিন্দা প্রস্তাব নিয়ে আলোচনা হবে এবং এই নিন্দা প্রস্তাবের ওপর সরকার পক্ষের পক্ষ থেকে যথেষ্ট চাপ সৃষ্টি করা হবে বিরোধী দল বিজেপির যে সমস্ত বিধায়করা রয়েছে সেখানে, এবং বিজেপির পক্ষ থেকেও তার প্রত্যুত্তর দেওয়া হবে। এই প্রস্তাব যখন পাস করা হয় বা পেশ করা হয়, তারপরেই দেখা যায় যে সরকার পক্ষের 2-1 বক্তব্য রাখার পরেই কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে যখন বক্তব্য রাখা হয়, তাদের বক্তব্য হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে সময় ধার্য করা হয়েছিল সেই সময়ে তিনি বলেছেন এবং বলার জন্য তাকে অ্যালাউ করা হয়, কিন্তু তাদের বক্তব্য যে 5 মিনিটের পর ঘড়ির আওয়াজ শুনে তিনি ভুল করে হয়তো তার বক্তব্য থামিয়ে তিনি মনে করেছেন যে তার বক্তব্য শেষ করে দেওয়া হয়েছে, তার মাইক অফ করে দেওয়া হয়েছে। এটা বিভ্রান্তি সৃষ্টি করছে। এবং এই কথা বলার পরে যখন বাদানুবাদ শুরু হয় অধিবেশন কক্ষের মধ্যে, তখন এর প্রতিবাদ করে কিন্তু বিরোধী দল বিজেপির পক্ষ থেকে ওয়াকআউট করা হয় এবং বিধানসভার বাইরে গেটের সামনে পরিষদীয় দলনেতা শঙ্কর ঘোষের নেতৃত্বে সমস্ত বিজেপি বিধায়করা এর প্রতিবাদে সরব হন। এবং শঙ্কর ঘোষ যে অভিযোগ করেন যে মুখ্যমন্ত্রী এখানে মিথ্যাচার করছেন, তাকে বলতে দেওয়া হয়নি বলে তিনি যে কথা বলছেন সেটা আদৌই সত্য নয়, তাকে যথেষ্ট সময় ধার্য করা হয়েছিল বলার জন্যে, তিনি মাঝখানে বক্তব্য থামিয়ে তাকে বলতে দেওয়া হয়নি বলে বেরিয়ে আসেন। এবং এই যে তার সাথে সাথে শাসক দলের পক্ষ থেকে যে আরও বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর কণ্ঠরোধ করা হচ্ছে, শাসক দলের কোনো বিধায়ক, মন্ত্রী বা সাংসদের কথা বলতে দেওয়া হচ্ছে না, এমনকি বাংলার বঞ্চনার যে কথা তুলে দেওয়া হয়েছে যে টাকা, প্রাপ্য টাকা তাকে দেওয়া হচ্ছে না, তার উন্নয়ন খাতের টাকা, অর্থ বরাদ্দগুলোকে আটকে দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে যখন সরব হন, তারা শঙ্কর ঘোষ ক্যাটাগরিক্যালি বলেন যে প্রচুর টাকা কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার বিভিন্ন খাতে অ্যালট করেছে এবং 85,000 কোটি টাকা যে বাজেট বরাদ্দ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যেটা করা হয়েছে, তার বাইরে যে বড় সড় অঙ্কের টাকা খরচা ধরা হয়, সেই টাকার যোগান কিন্তু কেন্দ্রীয় সরকার বজায় রেখেছে। অতএব অভিযোগ পাল্টা অভিযোগে আজ বিধানসভার শুরুতেই কিন্তু যথেষ্ট সরব হয়ে উঠেছে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নীতি আয়োগে বক্তব্য রাখতে না দেওয়ার বিষয়টি নিয়ে। এবং সময় যত গড়াচ্ছে এই আলোচনার তাপ উত্তাপ তত বাড়ছে। তবে
এই আলোচনায় আর পার্টিসিপেট করবে না বিরোধী বিজেপি দলের বিধায়করা, এইটা কিন্তু তারা জানিয়ে গেছে। ফলে এককভাবে এই আলোচনায় নিন্দা প্রস্তাবের ওপর যে সমস্ত বক্তব্য একমাত্র সরকার পক্ষের যে সমস্ত বিধায়করা রয়েছেন তারাই রাখবেন। তবে এর কার্যকারিতা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যে যদি বিরোধী দলের অ্যাবসেন্সে সরকার পক্ষ যদি এককভাবে এটা করে তার এফেক্টটা কতটা পজিটিভ হবে, এটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। একদমই, এবং সেই জায়গা থেকে দুর্গাদাস, বিজেপির তরফে কি কি বিষয় তুলে ধরা হতে পারে? যেমনটা বিজেপির তরফে ওয়াকআউট করা হয়েছে এবং এই মুহূর্তে বিধানসভায় যেভাবে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল বেশ কিছুক্ষণ আগে, সেক্ষেত্রে বিজেপির কি দাবি? বঙ্গ বিজেপি এই বিষয়টাকে কিভাবে দেখছে? দেখো, সরকার পক্ষ যা দাবি করবে, যেটা যে অভিযোগ করবে, বিরোধী দল তার বিরোধিতা করবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু তাদের বক্তব্য এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে দাঁড় করিয়ে দিচ্ছে মুখ্যমন্ত্রীকে। তিনি মুখ্যমন্ত্রী যে দাবি করেছেন, অর্থাৎ নীতি আয়োগে তাকে যে বক্তব্য রাখার বিষয়টা, তাকে মানে কথা বলতে দেওয়া হয়নি, তাকে থামিয়ে দেওয়া হয়েছে, এই জায়গাটাই তারা ডিফেন্ড করছে। বিজেপির বিধায়কদের বক্তব্য হচ্ছে যে মুখ্যমন্ত্রী কোনো জায়গায় নিজেকে ডিফেন্ড করার জন্য মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন, মিথ্যাচার করছেন মুখ্যমন্ত্রী। এবং মুখ্যমন্ত্রী তোমায় মনে রাখতে হবে যে রাজ্যের মুখ, রাজ্যের তিনি মাথা, রাজ্যের তিনি সাংবিধানিক প্রধান। অতএব তাকে যদি মিথ্যাচারের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে প্রশ্ন উঠছে যে কে ঠিক। কেন্দ্রীয় সরকার যে দাবি করছে যে না তাকে বলতে দেওয়া হয়েছে, তিনি বক্তব্য রাখেননি, নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী যে দাবি করছেন যে তিনি বলতে চেয়েছেন তাকে বলতে দেওয়া হয়নি, তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। অতএব এই যে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে মানুষ বিভ্রান্ত হচ্ছে। কারণ এটা মনে রাখতে হবে যে আজ নীতি আয়োগের বৈঠক হোক, যে বৈঠক, সেটা কিন্তু মানুষের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, বা দেশের মানুষের কথা সেখানে তুলে ধরা, তাদের চাওয়া পাওয়া, তাদের না পাওয়া, তাদের ডিম্যান্ড যেগুলো আছে, উন্নয়ন খাতে অর্থ বরাদ্দের বিষয় যেখানে তুলে ধরার বিষয় রয়েছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই যে একজন অপরজনেরকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা, এটা কিন্তু ভারতবর্ষের মতো গণতান্ত্রিক একটি রাষ্ট্রের যে পরিকাঠামোর মধ্যে দিয়ে আমরা চলি, যে আদর্শ নিয়ে আমরা চলি, সেখানে কোথাও গিয়ে যেন ব্রেক করছে, এটা কিন্তু বলাই যায়। একদমই, এবং সেই জায়গা থেকে বিধানসভায় যে নিন্দা প্রস্তাব আনা হচ্ছে তৃণমূলের তরফে, কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছেন, মিথ্যার আশ্রয় নিয়েছেন, এমনটাই দাবি বঙ্গ বিজেপির। ধন্যবাদ জানাবো দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন বিধানসভা চত্বর থেকে। ক্লাবে 2 ছাত্রকে আটকে মারধর করার অভিযোগ সামনে আসছে। র্যাগিং এর অভিযোগ কাঠগড়ায় বেলঘরিয়া আদর্শ পল্লী ক্লাব। অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের 2 নেতা রানা ও রাকেশ বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের 2 আক্রান্তের। দলে যোগ দিতে চাপ রাজি না হওয়ায় মারধর করা হয়। ফোনে খুনের হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগ 2 ছাত্র সঞ্জয় ও সায়ন্তনের বিরুদ্ধে। পলাতক 2 অভিযুক্ত ছাত্র নেতা রানা ও রাকেশ। আক্রান্তরা বেলঘরিয়ায় ভৈরব গাঙ্গুলি কলেজের ছাত্র। জয়ন্ত মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জয়ন্ত, এর আগেও আমরা দেখেছিলাম যে তালতলা ক্লাবের ঘটনা, এবার বেলঘরিয়া আদর্শপল্লী ক্লাব, যে অভিযুক্তের বিরুদ্ধে, যার বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে, এখনো পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কি জানা যাচ্ছে সব মিলিয়ে? এখনো পর্যন্ত কিন্তু বেলঘরিয়া থানার পুলিশ সেই অভিযুক্ত, যারা মূল অভিযুক্ত, যাদের এগেইনস্টে কিন্তু এফআইআর হয়েছে, রানা এবং রাকেশ, দুজনে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের নেতা, তাদেরকে কিন্তু গ্রেফতার করতে পারেনি বেলঘরিয়া থানার পুলিশ। এবং যেমনটা অভিযোগ উঠে আসছে, সঞ্জয় বলে যে ছাত্র রয়েছে, তাকে কিন্তু রথের দিন থেকে কার্যত রানা এবং রাকেশ, এই 2 ছাত্র পরিষদের নেতা তৃণমূল কংগ্রেসে, তারা কিন্তু তার উপরে কিন্তু র্যাগিং করে এবং তাকে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন কাজকর্ম, বিভিন্ন অসামাজিক কাজকর্ম করানোর কিন্তু একটা প্রচেষ্টা তার উপরে বর্তায়। অর্থাৎ তাকে বলা হয় যে এই কাজটা করে দিতে হবে। যখন সঞ্জয় বুঝতে পারে, যে তখন সঞ্জয় বলে
যে আমি এই কাজ করতে পারবো না, তখনই তার উপরে কিন্তু চড়া হয় রানা এবং রাকেশ, এবং তাকে কিন্তু মদ্যপ অবস্থায় কোনো কারণ ছাড়াই মারধর করা হয়। তার জেরে কিন্তু সঞ্জয় আক্রান্ত হয় এবং সঞ্জয়কে কিন্তু বাঁচাতে যায় অপর আরেক ছাত্র সঞ্জয়েরই বন্ধু সায়ন্তন। সেই সময় কিন্তু সায়ন্তনের উপরে চড়াও হয় রানা এবং রাকেশ। তার পরিপ্রেক্ষিতে ক্লাবের ঘরের ভেতরে কিন্তু বন্দি করে রাখা হয় সায়ন্তনকে, এবং হকি স্টিক এবং লাঠি উইকেট ক্লাবের ভেতরে মজুদ থাকা সেটা দিয়ে কিন্তু রীতিমতো সায়ন্তনকে মারধর করা হয়। এবং ওই রাত্রিবেলা গোটা একটা রাত সায়ন্তনকে কিন্তু ক্লাবের ঘরের ভেতরে আটকে রাখা হয় এবং তাকে জোর জুলুম করে কিন্তু মদ গাঁজা ইত্যাদি কিন্তু খাওয়ানো হয়, এমনটাই অভিযোগ করছে সায়ন্তন। এবং পরিপ্রেক্ষিতে গতকালকের যে ছবিটা, সেখানেও দেখা গেল যে একটি অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে সায়ন্তন গিয়েছিল এবং সেখানেও কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার পর আরিয়াদহের একটি গঙ্গার কাছে একদম নিরিবিলি নির্জন জায়গায় কিন্তু সায়ন্তনকে আটকে রাখে রানা এবং রাকেশ, এবং তার সঙ্গে ছিল আরো দলবলেরা। ফলত সেই খবর চলে যায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তারা কি বলছেন এ বিষয়ে এখনো পর্যন্ত? দেখো, স্থানীয় তৃণমূল নেতৃত্ব এ বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চুপ বা কোনো কিছু কথা বলতে চাইনি, কারণ আমরা জানি যে সাংসদ সৌগত রায়ের স্পষ্ট আদেশ রয়েছে যে দলের কোনো বিষয় হলে সাংসদ তারা কেউ মুখ খুলবে না। এর আগে তুমি জানো যে মদন মিত্রের সঙ্গে কিন্তু বৈঠকের পর কামারহাটি পৌরসভা থেকে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন সাংসদ সৌগত রায়। সেই জায়গা থেকে কিন্তু দলের সেই অর্থে কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হয়তো সেই সাংসদের জন্যই হয়তো মুখ খুলতে চাইছেন না দলের একাংশ। একদমই, ধন্যবাদ জয়ন্ত। এবার আপনাদের শোনাবো ঠিক কি হুমকি দিয়েছে এই রানা এবং রাকেশ। হ্যালো, কে? আকাশ বলছি, তুই কোথায়? আকাশ? কোন আকাশ? তুই কোথায়? কোন আকাশ? যে আকাশ তুই কোথায়? কি এটা আকাশ? তুই রানাদাকে কি বলছিস? রাকেশ দা রানাদাকে কি বলেছি ভাই? আদর্শ বলিতে ভোলাকে কি বলেছিস? কি বলেছি আমি? তুই কোথায় আছিস? তোর সঙ্গে ফ্রেশলি কথা বলতে চাই। তুই কোথায় আছিস? আমি এখন বাড়িতে ঢুকবো, আমি এখন কোথাও যাব না। তোর বাড়িতে আমি যাচ্ছি। এই সব বাড়ির বাইরে বেড়া, আমার বাবার বাড়ির বাইরে বেড়া, বাড়ির সামনে কোনো কিছু কথা বলতে চাই না। আমি তোকে বারবার করে বলছি আকাশ, শোন। কি? আমার বাবার হার্ট অ্যাটাক, কোনো ক্যাজরা করিস না রাত্রিরে। কোন ওই জন্য তো তোকে বললাম বাড়ির সামনে কোনো ক্যাচা করতে নেই। তুই বাড়ির বাইরে জাস্ট কথা বল, কি বলেছিস না বলেছিস সল্ট আউট কর। এ ভাই, আমি কি বলছি? আমি তোকে কি বললাম? আমি তোর বাড়ির বাইরে যাচ্ছি। তাকে ফোন করে জিজ্ঞেস কর, আমি কিছু না দেখে বলেছি। আমি বাড়ির সামনে যাচ্ছি, সল্ট আউট করবি, কথা বলবি। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। আমার বাড়ি আমি যদি তোর বাড়ির লোকের সঙ্গে কথা বলি, খুব খারাপ অবস্থা হবে। আমি তোকে কি বলছি, বাইরে মিটা। আজকে যদি তুই না বেঁচে রাখিস তোর। আপনাদের শোনালাম ছাত্রকে হুমকি দিয়েছে, তারা ঠিক কি বলেছেন সেই অডিও ক্লিপ। ক্লাবের দুই ছাত্রকে আটকে মারধর, র্যাগিং এর অভিযোগে কাঠগড়ায় তোলা হয়েছে দুজনকে। রাকেশ এবং রানা নামে দুই অভিযুক্তকে ইতিমধ্যেই কাঠগড়ায় তোলা হয়েছে। বেলঘরিয়ার আদর্শ পল্লী ক্লাবে অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের দুই নেতা। যে দুই ছাত্রকে মারধর করা হয়েছে তারা ঠিক কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। আমাকে মারপিট শুরু করে দেয়, মেরে আমার নাক পাক ফাটিয়ে দেয়। তারপর আমি রাত্রিবেলা গিয়ে মেডিকেল করি, মেডিকেল করে, আর সেদিন আমি এফআইআরটা করিনি। সেদিন রাত্রিরেও প্লাস আমার কাছে থ্রেট কল আসে। আমার রাত্রিরে থ্রেট করে বলা হয় যে কালকে তোর বাবা হয়তো তোকে দেখতে পারবে না, এরকম ভাবে আমাকে থ্রেট করা। ক্লাবে বসে মদ খাইছিল, ক্লাবে আটকে রেখেছিল, অফিসে দিয়ে মেরেছিল। নিশ্চয়ই আতঙ্কিত তো হবই। আরো বারোর সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ভাস্বতী, যে খবরের দিকে আমরা বেশ কয়েকদিন ধরে নজর রাখছি যে টলিপাড়ায় অচলাবস্থার, আজ থেকে কিন্তু সম্পূর্ণভাবে সিনেমা, সিরিয়াল এবং সিরিজের শুটিং বন্ধ থাকার কথা ঘোষণা করা হয়েছে। সকাল থেকে শুনশান একের পর এক স্টুডিও। রাহুল মুখার্জিকে পরিচালক হিসেবে কাজ করতে না দিলে পরিচালকদের কর্মবিরতির ঘোষণা।
বিকেলে ফেডারেশন এবং গিল্ডের তরফে বৈঠক রয়েছে। পরিচালকদের পাশে প্রযোজকরা এবং সিনেমা ও ধারাবাহিকের শুটিং বন্ধ থাকায় আজ সকাল থেকেই টেকনিশিয়ান স্টুডিও সেখানে শুনশান। পরিচালক হিসেবে রাহুল মুখার্জিকে কাজ করতে না দিলে পরিচালকদের তরফে কর্মবিরতি করা হবে। টলিপাড়ায় পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে জট এখনো কাটল না। এবার আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি টেকনিশিয়ান স্টুডিও থেকে আমাদের প্রতিনিধি অর্ক চট্টোপাধ্যায়। অর্ক, আমরা যে খবর সকাল থেকে দেখাচ্ছিলাম, তুমিও বললে যে টলিপাড়ায় অচলাবস্থা, সোমবার থেকে সম্পূর্ণভাবে ধারাবাহিক এবং সিনেমা সিরিয়ালের শুটিং বন্ধ থাকবে। ফেডারেশনের তরফে ঠিক কি জানানো হচ্ছে? হ্যাঁ, একদমই অনন্যা, আমরা সকাল থেকে যে চিত্রটা তুলে ধরছি যে আজ সকাল থেকেই কিন্তু পরিচালকরা কর্মবিরতির ডাক দিয়েছেন। টেকনিশিয়ান স্টুডিও, এনটিআর এবং দর্শন, প্রত্যেকটা স্টুডিও, টলিপাড়ার যতগুলো স্টুডিও আছে প্রত্যেকটা স্টুডিওতেই কিন্তু ধারাবাহিক, সিরিজ এবং ফিল্মের শুটিং এর কাজ কিন্তু বন্ধ আছে। আমরা সকাল থেকে জানতে পেরেছিলাম যে বিকেলের দিকে ফেডারেশন এবং গিল্ডের সদস্যরা কিন্তু একটা বৈঠকে বসতে পারে এবং সেই বৈঠকের পরে কিন্তু রাহুল দ্বন্দ্বের যে আবহ তৈরি হয়েছে সেই আবহ কিন্তু অনেকটাই মিটবে বা দ্বন্দ্ব মিটবে বলে আমরা জানতে পেরেছিলাম। কিন্তু এই মুহূর্তে জানতে পারা যাচ্ছে, আমরা গিল্ডের সদস্যদের সাথে কথা বলেছিলাম, কিন্তু গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ফেডারেশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত বৈঠকে বসার যে চূড়ান্ত সিদ্ধান্ত, যে ফেডারেশন গিল্ডের সদস্যদের সাথে বা ডিরেক্টরসের সাথে বৈঠকে বসতে চায়, এরকম কিন্তু কোনোভাবে জানানো হয়নি। কিন্তু আজ বিকেল 4টের সময় ফেডারেশনের পক্ষ থেকে ফেডারেশন সদস্যরা বৈঠক করবে। তারা বিজ্ঞপ্তি দিয়ে ইতিমধ্যেই সেই তথ্য কিন্তু জানিয়ে দিয়েছে এবং বিকেল 4:30 নাগাদ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফেডারেশনের তরফ থেকে কি বলা হয় অবশ্যই সেই দিকে চোখ থাকবে। আমি আরেকটা কথা তোমাকে একটু বলতে চেষ্টা করব, আমার ভিডিও জার্নালিস্ট দিলীপ দাকে একটু বলবো যে টেকনিশিয়ান স্টুডিওর ভেতরের আবহাওয়াটা কেমন একবার দেখাবার জন্য, যে এই সময় রীতিমতো কিন্তু অন্যান্য দিন আমরা যখন টেকনিশিয়ান স্টুডিওতে আসি তখন কিন্তু লাইট ক্যামেরা অ্যাকশনের একদম গম গম আওয়াজ কিন্তু এখানে শোনা যায়। বিভিন্ন ফ্লোরে ধারাবাহিকের শুটিং চলতে থাকে, সিরিজের শুটিং চলতে থাকে। কিন্তু আজ সকাল থেকে পরিচালকরা যেহেতু কর্মবিরতির ডাক দিয়েছে, কার্যত শুনশান পরিস্থিতি। একই চিত্র কিন্তু এনটিআর স্টুডিওতে, একই চিত্র কিন্তু দার্শনে এবং প্রতিটা স্টুডিওতে আজকে সকাল থেকেই কিন্তু পরিচালকদের কর্মবিরতির ডাকে একদমই শুনশান। যেমনটা জানতে পারছি, ফেডারেশনের সদস্যরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, যাতে তারা পরিষ্কার বলে দিয়েছেন আজ বিকেল 4টের সময় তারা একটি বৈঠক করবেন। সেই বৈঠকের কি সিদ্ধান্ত হয় অবশ্যই সেদিকে আমাদের চোখ থাকবে। কিন্তু এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ বিষয়, যে ধারাবাহিক, সিরিজ এবং ফিল্মের প্রতিটা ফ্লোরে কিন্তু শুটিং বন্ধ আছে। অর্ক, তোমার থেকে ঠিক যেটা জানতে চাইবো যে টেকনিশিয়ান আর্টিস্ট ফোরাম তারা ঠিক কি বলছেন এই কর্মবিরতির ডাকে? হ্যাঁ, একদমই অনন্যা, আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে গতকালই একটি বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনা হয়েছিল। সেই বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে বলা হয়েছে ডিরেক্টরস গিল্ড এবং ফেডারেশনের পক্ষ থেকে যে দ্বন্দ্ব সামনে এসেছে এবং পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে কাজ করতে না দেওয়ার যে বিষয়টা তৈরি হয়েছে, সেই দ্বন্দ্ব একেবারেই কাঙ্ক্ষিত নয় এবং সেই দ্বন্দ্ব যাতে দ্রুত মিটে যায় এবং সেখান থেকে যাতে সুস্থ সুরাহা বেরিয়ে আসে, সেই প্রচেষ্টা কিন্তু ইতিমধ্যেই আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে শুরু করে দেওয়া হয়েছে। আর্টিস্ট ফোরামের সভাপতি রঞ্জিত মল্লিক তিনি কিন্তু বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছেন যে যত তাড়াতাড়ি সম্ভব বৈঠকের মাধ্যমে আলাপ আলোচনার যে অচলাবস্থা তৈরি হয়েছে, এক কথায় স্তব্ধ হয়ে গেছে টলিপাড়া, সেই অচলাবস্থা যাতে দ্রুত মিটে যায় এবং তাড়াতাড়ি যেন ফ্লোরে এবং ডিরেক্টরসরা এবং টেকনিশিয়ানরা খুব সুস্থ সুন্দরভাবে কাজ করতে পারে, সেই ব্যবস্থা যাতে করা হয়, সেই ব্যবস্থাই আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনন্যা, ধন্যবাদ তোমায় অর্ক। সরাসরি টেকনিশিয়ান স্টুডিও থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অর্ক চট্টোপাধ্যায়। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, টলিপাড়ায় জারি অচলাবস্থা, বন্ধ ধারাবাহিক সিনেমার শুটিং। সোমবার অর্থাৎ আজ থেকে সম্পূর্ণভাবে বন্ধ সমস্ত কিছুর শুটিং। সকাল থেকে শুনশান একের পর এক স্টুডিও, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। আমাদের প্রতিনিধি সে ছবি তুলে ধরলো আপনাদের টেকনিশিয়ান স্টুডিওর ছবি, যে সকাল থেকেই কিন্তু বন্ধ সমস্ত রকম শুটিং। রাহুল মুখার্জিকে পরিচালক হিসেবে কাজ করতে না দিলে পরিচালকদের কর্মবিরতির ডাক। আর আরো বারোয় সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে মোদির রুদ্ধদ্বার বৈঠকের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় বৈঠকের ছবি দেওয়া হয়নি, বৈঠক কি আদেও হয়েছে? পোস্ট জয়রাম রমেশের। অরুণাচলে মুখ্যমন্ত্রীর সঙ্গে মোদির বৈঠকের ছবি পোস্ট, পিএমও থেকে ছবি পোস্ট করা হয়েছে, কিন্তু মণিপুরের ক্ষেত্রে তা হয়নি। পোস্ট জয়রাম রমেশের। বৈঠক কি আদেও হয়েছে? মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে মোদির রুদ্ধদ্বার বৈঠকের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস এবং সোশ্যাল মিডিয়ায় বৈঠকের কোনো ছবি দেওয়া হয়নি এমনটাই পোস্ট করেছে কংগ্রেসের তরফে। এবং যে বৈঠক হয়েছে, বৈঠক কি আদৌ হয়েছে এমনটাই পোস্ট জয়রাম রমেশের। মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে মোদির রুদ্ধদ্বার বৈঠকের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় বৈঠকের ছবি দেওয়া হয়নি, বৈঠক কি আদেও হয়েছে? পোস্ট করেছেন জয়রাম রমেশ। অরুণাচলের মুখ্যমন্ত্রীর সঙ্গে মোদির বৈঠকের ছবি পোস্ট, পিএমও থেকে ছবি পোস্ট করা হয়েছে, কিন্তু মণিপুরের ক্ষেত্রে তা হয়নি, এমনই পোস্ট করেছেন জয়রাম রমেশ। আমরা দেখেছি 1 বছরেরও বেশি সময় ধরে হিংসা কবলিত ছিল মণিপুর, এবং সেইখানে একবারও যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে এ নিয়ে বৈঠক করেছেন নরেন্দ্র মোদী, আর সেখান থেকে বিতর্ক ছড়িয়েছে। এবং উত্তর পূর্বের এই রাজ্যে হিংসা থামাতে কেন্দ্র রাজ্য কোন পথে পা বাড়াবে তার রূপরেখা তৈরি করা হয় এই বৈঠকের মধ্যে দিয়ে। তবে এই বৈঠক কোনো ছবি কেন সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়নি তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কংগ্রেস নেতৃত্ব। মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে মোদির রুদ্ধদ্বার বৈঠকের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় বৈঠকের ছবি দেওয়া হয়নি, বৈঠক কি আদেও হয়েছিল? এমনই পোস্ট করেছেন জয়রাম রমেশ। অরুণাচলের মুখ্যমন্ত্রীর সঙ্গে মোদির রুদ্ধদ্বারের বৈঠকের পোস্ট, পিএমও থেকে ছবি পোস্ট করা হয়েছে, কিন্তু মণিপুরের ক্ষেত্রে তা হয়নি, এমনই পোস্ট করছেন জয়রাম রমেশ। বৈঠক কি আদেও হয়েছে? এই নিয়ে পোস্ট করেছেন জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়ায়। মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে মোদির রুদ্ধদ্বার বৈঠক। একদমই, এবং বৈঠকের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস নেতৃত্ব, যেখানে পিএমওর তরফে পিএমওর সোশ্যাল মিডিয়া পোস্টে অরুণাচলের মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বৈঠক হয়েছে নরেন্দ্র মোদীর, সেই ছবি পোস্ট করা হলেও কোনো রকম কোনো ছবি পোস্ট করা হয়নি মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে মোদী রুদ্ধদ্বার বৈঠকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সৌম্যবাবু, মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদীর রুদ্ধদ্বার বৈঠক, এবং সেই বৈঠক কি আদৌ হয়েছে না সেই বৈঠকে কি আলোচনা হয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতৃত্ব আপনারা, এবং সে জায়গা থেকে আপনাদের কি বক্তব্য, কি বলবেন? সারা ভারতবর্ষে প্রধানমন্ত্রী প্রচার সর্বস্ব, প্রধানমন্ত্রী যা করেন তার ফটো, ছবি, ক্যামেরাম্যান, লাইট, অ্যাকশন সবসময় হতে থাকে। তো মণিপুর নিয়ে উনি ছবি দিচ্ছেন না, কেন দিচ্ছেন না? আসলে মণিপুরের যে এত বড় দগদগে ঘা, সেই ব্যর্থতা উনি নিজের গায়ে লাগাতে চাইছেন না। সারা মণিপুর যখন জ্বলছিল তখন উনি অন্যান্য জায়গার জন্য টুইট করছিলেন। এখন উনি অন্যান্য সারা বিশ্বের বিশ্ব নেতা হতে যান, উনি বিশ্বগুরু হয়ে উনি নাকি যুদ্ধ সামলেছেন, যুদ্ধ থামিয়েছেন, রাশিয়ার সাথে যুদ্ধ থামিয়েছেন, অথচ মণিপুরে উনি যেতে পারেন না। মণিপুর যখন জ্বলে তখন উনি চুপ করে থাকেন। আসলে এটাই হচ্ছে বিষয়। উনি চান না যে ওনার সাথে মণিপুরের ছবি সামনে আসুক। আমাদের 100% সন্দেহ আছে আদৌ মণিপুরের সাথে মুখ্যমন্ত্রীর সাথে উনি কোনো মিটিং করেছেন কিনা। যদি করে থাকেন প্রকাশ্যে আনুন, কি আলোচনা হয়েছে, তা উনি করতে পারবেন না। একদমই সৌম্যবাবু, এবং সে জায়গা থেকে আমরা দেখেছিলাম এর আগে মণিপুর যখন হিংসা কবলিত ছিল এবং সেখানে প্রধানমন্ত্রী যাননি, এবং সেই জায়গা থেকেই আপনারা বৈঠকের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন যে উনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামাতে যান, মানে দাবি করেন, যদিও সেটাও সর্বস্ব ভুয়ো। কারণ উনি হনলুলুতে বৃষ্টি পড়লে ছাতা খোলেন দিল্লিতে, তা উনি মণিপুরে যখন জ্বলছিল, মণিপুরে এই যে ভয়ঙ্কর ঘটনা, মহিলাদের উপর অত্যাচার, মণিপুর যখন আগুন জ্বলছে, তখন উনি মণিপুরে একবারও পা রাখেননি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তো আজকে উনি কোন মুখে এটা প্রকাশ করবেন, আর আদৌ করেছেন কিনা সন্দেহ আছে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।
পুলিশের উপর গুলিকাণ্ডে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। 25শে জুলাই জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি চলে। সিসিটিভি ফুটেজ দেখে তল্লাশি শুরু পুলিশের। অল্পের জন্য প্রাণে বাঁচেন কোতোয়ালি থানার পুলিশ কর্মীরা। একদমই ভাস্বতী, অল্পের জন্য প্রাণে বেঁচেছেন কোতোয়ালি থানার পুলিশ কর্মীরা। সিসিটিভি ফুটেজ দেখে তল্লাশি শুরু করে পুলিশ। জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি চালানোর অভিযোগ সামনে আসছে। অল্পের জন্য বাঁচেন পুলিশ কর্মীরা। পুলিশের উপর গুলিকাণ্ডের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 25শে জুলাই জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ সামনে এসেছিল, আর সেই গুলি ছোড়ার সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে প্রকাশ্যে। একদমই, এবং ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি। অল্পের জন্য প্রাণে বেঁচে যান কোতোয়ালি থানার পুলিশ কর্মীরা এবং পুলিশকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি চালানোর অভিযোগ। 25শে জুলাই এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। সুজিত দে আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সুজিত, সিসিটিভি ফুটেজে যাদেরকে দেখা যাচ্ছে তাদেরকে কি চিহ্নিত করা গিয়েছে? কিছু জানা গিয়েছে পুলিশের তরফে? কি জানতে পারছো? 25শে জুলাই ভোর রাতে কিন্তু জলপাইগুড়ি দিনবাজার, সেই দিনবাজারে কিন্তু কিছু দুষ্কৃতী সেখানে থাকে। তারপরেই কিন্তু পুলিশ আসে ঘটনাস্থলে, কিন্তু পুলিশ টহল দিচ্ছিল। সেই তারপরেই কিন্তু সেই এলাকায় কিন্তু দেখা যায় যে পুলিশের সাথে দুষ্কৃতীর ধস্তাধস্তি। সেই ধস্তাধস্তির সময় কিন্তু পুলিশ কিন্তু একজন দুষ্কৃতীকে ধরে ফেলার পর কিন্তু তারপর কিন্তু 3 রাউন্ড গুলি চালায়। সেই 3 রাউন্ড গুলি চালানোর পরে কিন্তু পুলিশ কিন্তু দুষ্কৃতীকে ছেড়ে কিন্তু পালিয়ে। তারপর কিন্তু দুষ্কৃতীরা সেই জায়গা থেকে কিন্তু চম্পট দেয়। তারপরে কিন্তু পুলিশ কিন্তু এলাকায় কিন্তু খোঁজ চালাতে তদন্ত শুরু করেছে। আজ কিন্তু তার যে ওই সিসিটিভির ফুটেজ, সেই সিসিটিভির ফুটেজ কিন্তু পাওয়া গেছে, পুলিশ পেয়েছে, তার তদন্ত চলছে। পুলিশ কিন্তু এখন পর্যন্ত এই ব্যক্তিদের যেই ব্যক্তি ছিল যারা দুষ্কৃতী তারা কিন্তু তল্লাশি চালাচ্ছে। এখনো কিন্তু তদন্ত চলছে। দেখো, একদমই, ধন্যবাদ সুজিত। পুলিশের উপর গুলিকাণ্ডের সেই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে। 25শে জুলাই জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি চালানো হয়েছে, আর সেই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই কিন্তু প্রকাশ্যে। অল্পের জন্য প্রাণে বাঁচেন কোতোয়ালি থানার পুলিশ কর্মীরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সিসিটিভি ফুটেজ সেটা প্রকাশ্যে। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন কোতোয়ালি থানার পুলিশ কর্মীরা। পুলিশকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি দুষ্কৃতীদের। গঙ্গায় জলস্তর বাড়তেই ফের ভাঙন। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে আতঙ্ক। গঙ্গায় তলিয়ে যায় কৃষি জমি থেকে ঘরবাড়ি। গঙ্গায় তলিয়ে যায় কৃষি জমি থেকে ঘরবাড়ি, আর আতঙ্কে ইতিমধ্যেই ঘরছাড়া হয়েছেন গ্রামবাসীরা। গঙ্গায় তলিয়ে গিয়েছে বাড়ি থেকে কৃষি জমি। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ঘটনা। গঙ্গায় জলস্তর বাড়তেই ফের আতঙ্ক মুর্শিদাবাদে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ঘরছাড়া গ্রামবাসীরা ইতিমধ্যেই আতঙ্কিত হয়েছেন। গ্রামের বাসিন্দারা, গঙ্গায় জলস্তর ক্রমেই বাড়তে শুরু করেছে, আর ইতিমধ্যেই ভাঙন আতঙ্ক দেখা দিচ্ছে। আর সেই নিয়েই কিন্তু মুর্শিদাবাদের শামশেরগঞ্জে আতঙ্কিত গ্রাম বাসিন্দারা। কল্যাণ চন্দ্র আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কল্যাণ, প্রতি বছর বর্ষাতে এই ধরনের ছবি দেখা যায় মুর্শিদাবাদের শামশেরগঞ্জের মানুষজন, তারা গঙ্গা ভাঙনের আশঙ্কায় থাকেন। এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? প্রশাসনের তরফে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, পরিস্থিতি ভয়াবহ উঠেছে, কারণ আজ সকাল থেকে শামশেরগঞ্জের নতুন যে শিবপুর রয়েছে সেই ভাঙা লাইন এলাকায় হঠাৎ করেই এই গঙ্গার জল স্তর বাড়তে থাকায় কিন্তু ভাঙন শুরু হয়েছে, এবং ভাঙনে কয়েকটি বাড়ি তলিয়ে গেছে, গাছপালা যেগুলো সেগুলো তলিয়ে গেছে, কিছু কৃষি জমি তলিয়ে গেছে। যার ফলে এলাকার যারা বাসিন্দা রয়েছেন, যারা দরিদ্র মানুষ, তারা প্রত্যেকেই নিজেদের বাড়ি থেকে সমস্ত আসবাবপত্র বার করে নিচ্ছে। এখন তাদের প্রশ্ন, তারা কোথায় যাবেন, কোন ছাদের তলায় দাঁড়াবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, কোথায় পরিবার নিয়ে যাবেন, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। এবং আরো বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, তুমি জানো যে কেন্দ্রীয় যে বাজেট হলো সেই বাজেটে কিন্তু ভাঙন রোধের 1টি টাকাও ব্যয় করা হয়নি। যার ফলে এলাকার মানুষের বক্তব্য যে বছরের পর বছর এবং প্রত্যেক বছর এইভাবে শামশেরগঞ্জের যে এলাকা ভাঙন হয়, ভাঙন রোধে বা রাজ্য সরকার চেষ্টা করলেও, রাজ্য সরকার কিছু ব্যবস্থা করলেও কেন্দ্র থেকে কোনো সাহায্য তারা পাচ্ছে না। যার ফলে কি বিঘের পর বিঘে যেমন জমি গঙ্গার তলায় তলিয়ে গেছে, তেমনি বহু বাড়ি, বিশেষ করে পাকা বাড়ি যারা করেছেন, যারা এলাকা থেকে বাঁচতে, তারা মাথার উপরে ছাদ করেছেন, যারা যে সমস্ত মানুষ, দরিদ্র মানুষ কষ্ট করে, সেই সমস্ত বাড়িগুলো তলিয়ে যাচ্ছে। যার ফলে
কোথায় থাকবেন সেটা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এলাকার পঞ্চায়েত প্রধান বা প্রশাসন স্থানীয় এলাকায় ছুটে গেলেও এই ভাঙন রোধের কিন্তু পরিকল্পনা যদি দীর্ঘায়িত না করা হয়, পরিকল্পনা যদি সঠিক না হয়, তাহলে কিন্তু আরো ভাঙন বাড়বে। এবং যে সমস্ত মানুষ তুমি দেখতেই পাচ্ছ, যে সমস্ত ছবিগুলো দেখা যাচ্ছে, এলাকার মানুষ বাড়ি থেকে সমস্ত জিনিস হুড়োহুড়ি করে বার করছেন। সে সমস্ত জিনিস তারা কোথায় যাবেন, কোন আত্মীয়র বাড়ি যাবেন, সেটা সবচেয়ে তাদের কাছে বড় প্রশ্ন দাঁড়িয়েছে। এবং আজকে সকাল 9টা থেকে ভাঙন শুরু হয়েছে, ভাঙন অব্যাহত রয়েছে। বিভিন্ন এলাকার মানুষ যারা দূরবর্তীও যারা রয়েছেন, অর্থাৎ ভাঙন এলাকা থেকে 100 মিটার দূরে রয়েছেন, তারাও আতঙ্কিত হয়ে পড়েছেন, কারণ পরপর ভাঙন হতেই থাকবে। এই ভাঙন রোধ কিভাবে সম্ভব, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ভাস্বতী, ধন্যবাদ কল্যাণ চন্দ্র, প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। কলকাতা টিভির খবরের জের, বালি পুরসভায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে নবান্ন থেকে 4 সদস্যের দল, অডিট রিপোর্ট দেখতে বিশেষ দল বালি পুরসভায়। একদমই, এবং বালি পুরসভায় যে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, নবান্ন থেকে 4 সদস্যের দল বালি পুরসভায় যান এবং সেই দল খতিয়ে দেখেন কোথায় কি দুর্নীতি হয়েছে। কলকাতা টিভির খবরের জের যে ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভির খবরের জের, বালি পুরসভায় দুর্নীতির অভিযোগ, আর তারপরে নবান্ন থেকে 4 সদস্যের দল সেখানে অডিট রিপোর্ট দেখতে চায়। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, কলকাতা টিভির খবরের জের, বালি পুরসভায় দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে, আর এই অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই নবান্নের 4 সদস্যের দল অডিট রিপোর্ট দেখতে পৌঁছেছে বালি পুরসভায়। এই মুহূর্তে কি খবর জানতে পারছো তুমি? দেখো, এই মুহূর্তে তোমাকে বলে রাখতে পারি যে 4 সদস্যের একটি বিশাল অডিট টিম যেটা এসেছে বালি পুরসভায়। সমস্ত যে অনৈতিক বিল এবং যে টেন্ডার ছাড়া বিল, বিভিন্ন যে অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ উঠছিল, এবং এখানকার অর্থ বিভাগের প্রাক্তন যে আধিকারিক ছিলেন, অর্থাৎ বর্তমানে তাকে দক্ষিণ দিনাজপুরে ট্রান্সফার করে দেওয়া আছে, কল্যাণ প্রামাণিকের অভিযোগ উঠছিল। সেই অভিযোগের ভিত্তিতেই বিভিন্ন জায়গায় কাগজপত্র জমা পড়েছিল এবং নবান্নেও কাগজপত্র জমা পড়েছিল যে বেশ কয়েকটি বিল, প্রায় 2,25,00,000 টাকার বিল টেন্ডার ছাড়া বিল করা হয়েছিল বালি পুরসভায়, যেখান থেকেই বিলগুলো সই করছিল না। জোর জবরদস্তি সই করার জন্য বালি পুরসভা এবং হাওড়ার বিভিন্ন আধিকারিকরাই কল্যাণ প্রামাণিককে হুমকি দিচ্ছিল। সেই খবর একমাত্র কলকাতার টিভি প্রথম থেকে সম্প্রচার করেছে এবং প্রথম থেকে এই দুর্নীতি কি হচ্ছে, কিভাবে সমস্ত সম্প্রচার করেছে। তারই আজকে ফলশ্রুতি, আজকে নবান্ন থেকে একবারে স্পেশাল অডিট টিম এসে পুরো সার্চ করছে, ফাইন্যান্স বিভাগের ঘরেতে ঢুকে তারা সমস্ত বিল খতিয়ে দেখছে। যে দুর্নীতির অভিযোগ আসছিল সরাসরি একবারে অমৃতা রায় বর্মনের বিরুদ্ধে, এসডিওর বিরুদ্ধে, এবং এই শুধু কলকাতা টিভি তুলে ধরেছে তা না, এখানে নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রীও একেবারে সরাসরি অভিযোগ তুলেছিলেন এসডিওর বিরুদ্ধে, যে এসডিও এবং বিভিন্ন আধিকারিকরা বালি পুরসভায় বসে কি করছে, কার বিলে সই, একাধিক কোম্পানিকে বারবার কেন বরাদ্দ পাইয়ে দেওয়া হচ্ছে, সমস্ত বিষয়টা মুখ্যমন্ত্রী নিজে মুখ খুলেছিলেন। তারপরে ফাইন্যান্স বিভাগের আধিকর্তা তিনিও বারবার এটা নিয়ে সরবরাহ, তাকে বদলিও করে দেওয়া হয়, তাকে হুমকি দেওয়া, মেরে ফেলার হুমকি দেওয়া। তিনি অনড় ছিলেন যে না, এই বিলের সমস্ত গরমিল রয়েছে। তারই আজকে অর্থাৎ কলকাতা টিভি প্রথম থেকে একমাত্র চ্যানেল যারা সবসময় পাশে ছিল, এইবারও খবর তা দেখিয়েছিল। আজকে তা ফলশ্রুতি পুরো বালি পুরসভায় এসছেন, এই মুহূর্তে চেকিং চলছে। ধন্যবাদ তোমায় জগন্নাথ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর আবার। আর ভাস্বতী, এবার যে খবরের দিকে নজর রাখবো, মুর্শিদাবাদে ধাঁধালো অস্ত্রের কোপ, পুরনো বিবাদের জেরেই বচসা বলে অনুমান করা হচ্ছে। বচসায় আহত দুপক্ষের কয়েকজন। 14 বছর আগে ভাড়া নিয়ে ঝামেলার সূত্রপাত, দুপক্ষের কয়েকজনকে আটক করেছে পুলিশ। মুর্শিদাবাদের ঘোড়ামারায় ধারালো অস্ত্র দিয়ে দুই পক্ষের মধ্যে বচসা এবং পুরনো বিবাদের জেরে এই ধরনের ঘটনা ঘটেছে বলে অনুমান পুলিশের। বচসায় আহত দুপক্ষের কয়েকজন। 14 বছর আগে ভাড়া নিয়ে ঝামেলার সূত্রপাত হয়, আর তারপরই দুপক্ষের কয়েকজনকে আটক করে পুলিশ। মুর্শিদাবাদের ঘোড়ামারায় ধারালো অস্ত্রের কোপ, দুপক্ষের কয়েকজনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। পুরনো বিবাদের জেরেই এই বচসা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। রাকিবুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রাকিবুল, ঠিক কি ঘটনা ঘটেছে, দুপক্ষেরই কি অভিযোগ, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে?
ঠিক এমনটাই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের ঘোড়ামারা অঞ্চলে। 14 বছর আগে একটি ভাড়া নিয়ে দুই পক্ষের সমস্যা ঘটেছিল। তারপরে সেই সমস্যা কিন্তু একাধিকবার মীমাংসা অর্থাৎ সালিশি সভায় মেটানো হলেও কিন্তু সেই যে ক্ষোভ তাদের মধ্যে কিন্তু থেকেই ছিল। গতকাল রাত্রে কিন্তু সেই ক্ষোভ উজড়ে দিয়েছিল, একদম হাতাহাতি পৌঁছে গেছে এবং ধারালো অস্ত্র দিয়ে কিন্তু এক ব্যক্তিকে কোপ মারা হয়। ওই ব্যক্তিও কিন্তু অপরপক্ষ ব্যক্তিদের কিন্তু মারধর করেছে, এমনটাই কিন্তু অভিযোগ আসছে এবং দুই পক্ষই কিন্তু দুই পক্ষের বিরুদ্ধে অভিযোগ করে এই ঘটনায় কিন্তু জোড়া কয়েক ব্যক্তিকে কিন্তু ডোমকল থানার পুলিশ আটক করে, এমনটাই কিন্তু জানা গিয়েছে এখন পর্যন্ত। একদমই ধন্যবাদ জানাবো। রাকিবুল ইসলাম আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। পুরনো বিবাদের জেরে বচসা বলে অনুমান, মুর্শিদাবাদে ধারালো অস্ত্রের কোপ, দুপক্ষের মধ্যে বচসা। এই বচসায় আহত দুপক্ষের বেশ কয়েকজন। 14 বছর আগে ভাড়া নিয়ে ঝামেলার সূত্রপাত, আর তারপর থেকে এই সমস্যা শুরু। দুপক্ষের কয়েকজনকে ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে আটক করেছে পুলিশ। আর এবার নজর রাখবো দিল্লির দিকে। বেসমেন্টে জল ঢুকে পড়ুয়া মৃত্যুর ঘটনায় পদক্ষেপ পুরসভার। রাজধানী জুড়ে অন্তত 13টি কোচিং সেন্টার সিল করলো পুরসভা। সবকটি ক্ষেত্রেই বেসমেন্টটিকে বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ তোলা হয়েছে। সেন্টারগুলিকে সিল করে দরজায় নোটিশ সেটে দিয়েছে পুরসভার কর্তৃপক্ষ। দুর্ঘটনাগ্রস্ত সেন্টারটি আগেই সিল করা হয়েছে পুলিশের তরফে। সেখানকার মালিক এবং কোঅর্ডিনেটরকে গ্রেফতার করা হয়েছে। গতকাল যে আমরা দেখেছি দিল্লির বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হয়েছে পড়ুয়াদের তরফে। দিল্লির পুরনো রাজেন্দ্রনগর এলাকায় যে ইউপিএসসি কোচিং সেন্টার, সেখানে জল জমে অর্থাৎ বৃষ্টিতে জল ঢুকে পড়ে এবং তার জেরে 3 পড়ুয়ার মৃত্যু হয়। এবং এই ঘটনার প্রতিবাদে আজও দিল্লি জুড়ে বিক্ষোভ। আপ নেতৃত্বের তরফে যে বিক্ষোভ চলেছে গতকালও, আজও দিল্লিতে কিন্তু সেই বিক্ষোভ। 13টি কোচিং সেন্টার সিল করে দিল পুরসভা। এবং আপনাদের জানিয়ে রাখবো, আপের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ তুলেছেন এই পড়ুয়ারা। বেসমেন্টে জল ঢুকে পড়ায় 3 পড়ুয়ার মৃত্যুর খবর সামনে এসেছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই 13টি কোচিং সেন্টার সিল করলো পুরসভার আধিকারিকরা। সবকটি ক্ষেত্রেই বেসমেন্টকে বেআইনিভাবে ব্যবহার করা হতো এমনই অভিযোগ সামনে আনা হচ্ছে। সেন্টারগুলিকে সিল করে দরজায় নোটিশ দেওয়া হয়েছে পুরসভার তরফে। এবং আপ নেতৃত্বের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগড়ে দিয়েছেন পড়ুয়ারা। গতকালও দিল্লিতে দিনভর বিক্ষোভের ছবি দেখা গিয়েছে, আজও বিক্ষোভ চলছে দিল্লিতে পড়ুয়াদের। আরো 12 এখন এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।